behind every successful man there is a woman. I don't believe that. আমার পেছনে কেউ ছিল না। বাংলাদেশের ছেলে মেয়ে তো আসলে বিসিএস এর পিছনে দৌড়াদৌড়ি করে। আমি এক মাসে হায়েস্ট 9 লাখ টাকা আর্ন করছি। যদি টাকা দিয়ে সুখ কিনা নাই যেত তাহলে মানুষ টাকার পিছনে কেন দৌড়াইতেছে? হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জার্নিকাস্ট উইথ আরাফাতের প্রথম এপিসোড এবং প্রথম সিজনে। সাধারণত যে পডকাস্টগুলো আমরা দেখে থাকি সেখানে হয় বড় মাপের সেলিব্রিটি আসে বা ইনফ্লুয়েন্সার আসে বা অনেক বড় উদ্যোক্তারাও আসে, বাট আমার এই পডকাস্টের স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন। আমি এখানে সেই সব মানুষদের আনার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা নিজেদের লাইফে মোটামুটি বলা যায় যে সফল। তারা স্ট্রাগল করছে, চেষ্টা করছে এবং চেষ্টা করতে করতে নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে গেছে। তো দেখা যায় যে তারা ফ্রিল্যান্সিং করছে, কেউ কেউ উদ্যোক্তা। তেমনই বিভিন্ন গেস্টদের নিয়েই আমার মূলত এই প্রোগ্রামটা। তো প্রথম সিজনে যার সাথে আসলে ইন্ট্রোডিউস করাবো সে আসলে সোশ্যাল মিডিয়াতে ততটা ফেমাস না, বাট সে স্ট্র্যাটেজিক্যালি বা কাজের দিক থেকে, ফ্রিল্যান্সিং এর দিক থেকে সে যথেষ্ট পরিমাণে এগিয়ে গেছে বলা যায়। তো মিট মাই ফার্স্ট গেস্ট এমডি রামিম সরকার। হাই। হ্যালো। হাই, কি অবস্থা, কেমন আছেন? ভেরি গুড, ভেরি গুড। কেমন লাগতেছে যে একটা পডকাস্টে আসার পরে আর কি? পডকাস্টে তো সাধারণত মানুষ আসে নিজের কথা বলতেই, ঠিক না? সো সেখান থেকে কেমন মনে হচ্ছে? জি, well, this is the first time someone invited me. খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। I'm really honored to be here. আমরা আশা করব যে তোমার কাছ থেকে হয়তো মানুষজন অনেক কিছু জানতে পারবে। Yeah, I would love to share my journey. ফার্স্টে নিজের একটু ইন্ট্রো দিলে হয়তো মানুষ বুঝতে পারতো যে আমি কিন্তু পুরো ইন্ট্রোটা দেইনি তোমাকে, তুমি কি করো বা কিভাবে কি করতেছো। সো সেই ইন্ট্রোটা যদি তুমি দাও তাহলে কিন্তু মানুষের জন্য বেটার হবে। ওকে, দ্যাটস ফার্স্ট অফ অল আমার নাম তো তুমি বলছোই, আমি মোহাম্মদ রামিম সরকার, এমডি রামিম সরকার। আর আমি আমার মাস্টার্স করতেছি চেক রিপাবলিক থেকে। আমি কারেন্টলি স্টেইং ইন চেক রিপাবলিক, বাট সামার ভ্যাকেশন আমি বাংলাদেশে আছি। অ্যান্ড আমি একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, অ্যান্ড আই হ্যাভ আর্নড নিয়ার অ্যাবাউট 50K ফ্রম আপওয়ার্ক, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ সো মেনি ক্লায়েন্টস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আমি একজন ফুল টাইম ফ্রিল্যান্সার, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমি ফরেক্স ট্রেডিং করি, বা আই ক্যান কল মাইসেলফ অলসো ট্রেডার। সো ট্রেডিং অ্যান্ড ফ্রিল্যান্সিং, অ্যান্ড মাই প্রফেশন বলতে গেলে ফ্রিল্যান্সিং এ আমি যে কাজটা দেখছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, অ্যান্ড আমি সিঙ্গেল। দিস ইজ হোয়াট আই এম। আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে টপ রেটেড প্লাস তো নাকি? হ্যাঁ, টপ রেটেড। আমি যতটুকু জানি যে মানে ওভার দ্য ওয়ার্ল্ড আপওয়ার্কে টপ রেটেড প্লাস মনে হয় 2%। ইয়া, দ্যাটস কারেক্ট, অনলি 2%। তাহলে বলা যায় যে বাংলাদেশ থেকে মানে একজন আছে প্লাস। বাংলাদেশ থেকে কি রকম আছে টপ রেটেড প্লাস? আছে, বাট টপ রেটেড প্লাস ইজ লিটল বিট হার্ড টু কিপ ইট। আমি যদি তোমাকে বলতে যে টপ রেটেড প্লাস হইছিল তোমার ইয়ারলি $10,000 আর্ন করতে হবে একটা সিঙ্গেল কন্ট্রাক্ট থেকে, অ্যান্ড 12 মান্থস একটা কন্ট্রাক্ট হোল্ড করতে হবে। অ্যান্ড ইফ আই এম নট মিস্টেকেন 18 মিলিয়ন ফ্রিল্যান্সার আপওয়ার্কে রেজিস্টার্ড পুরো পৃথিবীতে, অ্যান্ড তাদের মধ্যে নিয়ার অ্যাবাউট 20% টপ রেটেড অ্যান্ড 2% ইজ টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার, অ্যান্ড আই এম ওয়ান অফ দেম। বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে মানে আপওয়ার্কের সাকসেসফুল পাবলিক খুব কম, বাট ফাইবারে মানে বেশি। হ্যাঁ, তোমার কি ফাইবারে কাজ করার তো এক্সপেরিয়েন্স ছিল মনে হয়? হ্যাঁ, অফকোর্স আই হ্যাড। আমার ফাইবারের এক্সপিরিয়েন্স ছিল, বাট ফাইবার এক্সপিরিয়েন্স ইজ নট সো গুড। আমি ফাইবার ভালো, আই এম নট গোনা জাজ, বাট ফাইবার ইজ মোর অফ ক্লায়েন্ট ওরিয়েন্টেড। ফাইবার বেশিরভাগ ক্লায়েন্টকে প্রায়োরিটি দেয়, তাদের কমিউনিকেশন একটু টাফ। বাট আপওয়ার্ক ইজ মোর প্রফেশনাল, অ্যান্ড আপওয়ার্ক অনেক বড় বড় ব্র্যান্ড আসে এবং তারা একটু ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার বোথ পার্টিসকে একটা প্রায়োরিটি দেয়। সো আপওয়ার্ক ইজ মোর প্রফেশনাল অ্যান্ড ইটস মোর লাইক ক্যারিয়ার। অ্যান্ড এখান থেকে আই রিমেম্বার আই অলসো গেট অফার ফ্রম এইচপি থেকে আমাকে অফার করছিল, এবং আমি মার্সিডিজের সাথেও কাজ করছি। মার্সিডিজের ইন্দোনেশিয়ান একটা ওয়েবসাইট ছিল, তো ওইখানে আমি এসইও করে দিয়েছি। সো আই হ্যাড দ্য চান্স টু ওয়ার্ক উইথ সো মেনি বিগ ব্র্যান্ডস। কিভাবে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু করার ইচ্ছাটা কিভাবে জাগছিল, আর এবং কখন থেকে এই জার্নিটা স্টার্ট করা হয়েছে আর কি? যদি বলতে চাই, আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়েছে 2012-এ, যখন আপওয়ার্ক ছিল ওডেক্স। তো ওডেক্স আমি ডাটা এন্ট্রি কাজ করতাম, তারপর আমি তখন গ্র্যাজুয়েশন করতাম। সো অ্যান্ড গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে অ্যাকচুয়ালি I always wanted to be in army or any kind of job where I have to wear uniform. ডিফেন্সে যাওয়ার ইচ্ছা ছিল? হ্যাঁ, I had আমার ডিফেন্সে যাওয়ার খুবই ইচ্ছা ছিল। কারণটা কি? মানে ডিফেন্সে অ্যাকচুয়ালি আমি একটা জায়গায় পড়ছিলাম যে ম্যান ইজ ইনকমপ্লিট উইদাউট ইউনিফর্ম, অ্যান্ড বেসড অন মাই ফিজিক্স অ্যান্ড এভরিথিং পিপল সেজ আই উড লুক ভেরি গুড ইন ইউনিফর্ম। তারপর আমার ভালো লাগতো অ্যাকচুয়ালি। আমার লাইফস্টাইল, হ্যাঁ, ওটার উপর আমার খুব রোমাঞ্চকর লাগতো যে ইউনিফর্ম পরার পর তাদের একটা মানে নো মাই গড, দে লুক ভেরি অ্যামেজিং।
সো ওইখান থেকে আমি প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড ছিলাম যে আমি ডিফেন্সে যাবো। ইভেন আই হ্যাভ ট্রাইড আ লট বাট ইট ডিডন্ট ওয়ার্ক আউট। সো আলটিমেটলি তারপর আই ব্যাক টু মাই ওন, মেবি এটাই ইট ওয়াজ ডেস্টিনি দ্যাট আই মেন্ট টু বি আ ফ্রিল্যান্সার। প্রথম যখন মানে বিষয় হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর স্ট্র্যাটেজি তো 2012 থেকে বললা, সফলতাটা আসলে কখন থেকে আসা শুরু করলো? যে 12 সালে থেকে কি আসলে আর্নিং শুরু হয়েছে নাকি না আরো পর থেকে এটা কাজ করা শুরু করছে এরকম কিছু? বা প্রথমে আসলে ফ্রিল্যান্সিং তো আসলে ধৈর্যের একটা ব্যাপার। আমি যতটুকু জানি যে যারা ফ্রিল্যান্সিং করে, আমি নিজেও টুকটাক করি, এখন সেটা হচ্ছে যে ধৈর্যের যে বিষয়টা, জব কইরা প্লাস অন্যান্য কাজ করে সেই টাইমটা কি আসলে অ্যাডজাস্ট করা যায়? তো 2012 সালে তো মনে হয় স্টুডেন্ট ছিল। হ্যাঁ, আমি সেকেন্ড ইয়ারে ছিলাম। তখন থেকে কি আসলে আর্নিং আসা শুরু করছিল না, বাট আর্নিংটা আসলে কবে থেকে স্টার্ট হয়েছে? তখন 2012 তো খুবই স্ক্যাটার্ড ছিল, সিচুয়েশন গুলো খুবই ডিফিকাল্ট ছিল। পেমেন্ট গেটওয়ে গুলো খুবই টাফ ছিল। পেমেন্ট গেটওয়ে গুলো যেমন আমি মানি বুকার্স পেমেন্ট গেটওয়ে ছিল, আরো খুব টাফ। পেপ্যাল জিনিসগুলো খুবই হ্যাসেল ছিল। ইভেন তখন তো বিকাশও ছিল না, বিকাশও ছিল না, তখন তো অনলি ব্যাংকিং সিস্টেম। ব্যাংকিং সিস্টেমটা ছিল, ইভেন ব্যাংকিং সিস্টেমটাও বেশ জটিল ছিল, কোয়াইট ডিফিকাল্ট, অনেক জটিল ছিল। এখন যেমন ইজিলি আমরা কার্ড পাচ্ছি, সবকিছুই পাইতেছি, বাট তখন তো আসলে মানে আর কার্ড বলতে মানে এটিএম বুথও দেখা গেছে যে ডাচ বাংলা ছাড়া এটিএম বুথ আসলে খুব একটা খুঁজে পাওয়া যেত না। এখন যেমন সব ব্যাংকেরই অ্যাভেলেবল এটিএম বুথ আছে। আর বাইরের থেকে টাকা আনার জন্য তখন কিন্তু প্রসেসটা অনেক জটিল ছিল। ওই সময় কি আর্নিং হইছে বা কোনো কিছু? ওই সময় যখন ওডেক্সে কাজ করতাম তখন ওখান থেকে লোকাল ক্লায়েন্টের একটা কাজ শুরু করি, এবং তো আই রিমেম্বার যে লোকাল ক্লায়েন্টের কাজ করে দিছি। তো আমি আজিমপুরে থাকতাম, তো আজিমপুর থেকে আমার মিরপুরে যেতে হয়েছে 3000 টাকা নেওয়ার জন্য, এবং আই ওয়েটেড হিয়ার দেয়ার লাইক 1 আওয়ার যে লোকটা আসবে আমাকে টাকা দিবে। মানে প্রথম কাজ হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টেরই কাজ। এক্স্যাক্টলি, বাংলাদেশি ক্লায়েন্ট। তখন বিকাশটা এত প্রচলন ছিল না। আই মিন এখন যে কত অ্যাভেলেবল, জাস্ট ইউ জাস্ট সেন্ড দ্য মানি এন্ড ইউ গেট ইট ইন ইওর অ্যাকাউন্ট। বাট তখন আমি মিরপুরে গেছি। তাহলে বলা যায় যে প্রথম আর্নিংটা আসলে ডলার ছিল না, এটা টাকাই ছিল। এক্স্যাক্টলি টাকা ছিল। তখন থেকে আমার স্টক মার্কেটগুলো সম্পর্কে আরো জানার জন্য তখন ছিলাম। বাট পড়াশোনার চাপে তখন ডিফেন্সের একটা ইচ্ছা ছিল, তখন জিনিসটা একটু ধামাচাপা পড়ে গেছে আমার থেকে। তারপরে কি মানে ওই সময় থেকে কি ফুল টাইম ফ্রিল্যান্সিং করা হয়েছে? তো তারপর ওই ক্লায়েন্টের কাজ আমি অনেকদিন যাবত করছি। ওনার আর্টিকেল লিখে দিতাম অনেক জায়গায়, ওনার কিছু ওয়েবসাইটে আর্টিকেল লিখে দিতাম। তো ওই টাকা দিয়ে আমি আসলে নিজের খরচে নিজেই বিয়ার করছিলাম। আমি আমার যে এক্সপেন্সটা ছিল এডুকেশনাল, সো ওইখান থেকে টুকিটাকি হইতো। ইট ওয়াজ কোয়াইট টাফ ফর মি। তো ওখানে যে কাজগুলো করতাম ওটা দিয়ে টুকিটাকি সেমিস্টার ফি ওটা দিয়ে চলতে চলতে যখন গ্র্যাজুয়েশন শেষ করলাম, তখন আমি আবার গভর্নমেন্ট জবের জন্য যেগুলো ডিফেন্সে ওখানে ট্রাই করলাম। তো আই ফেইল্ড। তো তারপর তো করোনা হিট করলো লাইক ব্যাক ইন 2020। তো তখন দেখলাম যে কিছু হচ্ছে না ক্যারিয়ারে। তো ডিফেন্সে আমি মানে যারা ডিফেন্স অফিসার র্যাঙ্কে যেতে চায় তাদের ডিফেন্সে তো বেসিক্যালি যখন যাওয়ার ইচ্ছা হয় সাধারণত ইন্টারমিডিয়েট। ওটা হচ্ছে লং কোর্স। তারপরে ওই সময় চেষ্টা কয়বার ট্রাই করা হয়েছে? I've successfully been rejected 4 times. 4বারই রিজেক্ট। হ্যাঁ, আমি তো জানি যে 3বার রিজেক্ট হয়েছে। না 4বার রিজেক্ট হওয়া যায়। 4বার আইসিএসবি 2বার 4বার। রিজনগুলো কি ছিল? I actually don't know. আমি এটা আসলে এখন ফিগার আউট করতে পারিনি। বাট যদি কোনো সমস্যা 4বার রিজেক্টেড হওয়ার পরে একবারও আইডেন্টিফাই করা গেল না? একবার আইডেন্টিফাই করতে পারিনি। আমি অ্যাকচুয়ালি জানি না। মেবি I wasn't capable. Of course I wasn't capable. ওদের ইয়াতে যে 3 দিনের যে ইয়াটা থাকে, 3 দিন কি থাকা হয়েছে? 4 দিন। আমি 4 দিন করে সববারই ছিলাম। শর্ট কোর্সে 2বার ছিলাম এবং লং কোর্সে ছিলাম। 4বার বাদবার 4বারই 4 দিন স্টে করা হয়েছে। তো আমার ওটার প্রতি এতটাই ক্রেজ ছিল যে আমি ফেল হইতে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করে দিয়েছি। ডিফেন্স ফার্মগেট একটা কোচিং সেন্টার ছিল, তো ওইখানে আমি ক্লাসও নেওয়া শুরু করে দিয়েছি। ইভেন সো মেনি অফ মাই স্টুডেন্টস দে মেড ইট টু ডিফেন্স, দে আর অফিসার রাইট নাও এন্ড দে বিন ডুইং ভেরি ওয়েল। সো তো ওই জার্নি তারপর আরো কয়েকটা সেক্টর যেগুলো আমি আসলে প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড ছিলাম যে না, আই হ্যাড টু গো দেয়ার, আমার ওখানে যেতেই হবে। সো ওই পরিক্রমা অনেক আপস অ্যান্ড ডাউনস। তো তারপর যখন দেখলাম যে তখন আমি অনলাইনে টুকিটাকি কাজ জানি, তখন ডিজিটাল মার্কেটিংটা মোটামুটি ফ্লারিশ হচ্ছে, অ্যাকচুয়ালি হয়ে গেছে, বাট সেভাবে এখন যে পরিমাণে সবার প্রতিটা ঘরে করে একজন করে ডিজিটাল মার্কেটার, তখন কিন্তু এমন ছিল না। তখন গ্রাফিক ডিজাইনার ছিল। হ্যাঁ, তখন গ্রাফিক ডিজাইনার ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে একজন করে গ্রাফিক ছিল। বাট এখন তো সেরকম তখন সেভাবে ছিল না। তখন আমি একটা এখানে আমার একটু মানে ইন্ট্রোডাক্ট করতে ইচ্ছা করতেছে। প্লিজ। অ্যাকচুয়ালি যে ডিজিটাল মার্কেটার বলতে যেটা আমরা বুঝি বাংলাদেশে রাইট নাও, মানে ডিজিটাল মার্কেটার বলতে দেখা যায় যে ফেসবুক মার্কেটিং করতে পারে, সেও ডিজিটাল মার্কেটার। গুগলে অ্যাড চালাতে পারে, সেও ডিজিটাল মার্কেটার। এখন প্রপার ডিজিটাল মার্কেটিং সেকশন যেটা, এটা তো অনেক বড়, অনেক ওয়াইড। তো বাংলাদেশে এরকম মানে ফুল সেগমেন্ট নিয়ে কাজ করার লোক
কিরকম অ্যাভেলেবেল আছে বা এর স্কোপটা কিরকম সেই জিনিসটা? না, অ্যাভেলেবল তো অনেক আছে। ডিজিটাল মার্কেটিং একটা ব্রড, অ্যাকচুয়ালি ফেসবুক বুস্টিং যে কেউ করতে পারবে। ফেসবুকে দুইটা স্টেপ আছে, একটা হলো যারা জানে না তাদের জন্য ওটা আমরা জানি বুস্টিং, আর একটা হলো ক্যাম্পেইন, যেটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে তারপর করতে হয়। যারা বুস্টিং নর্মালি টিজি দিলে ফেসবুকের অ্যালগরিদম চেক করবে, এটা সে তাকেও বলতে পারে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আছে কি, যেমন ডিজিটালি যেটা মার্কেটিং করা হয়, মার্কেটিং এর মতলব যে ডিজিটালি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেয়ার আর সো মেনি প্ল্যাটফর্মস লাইক গুগল, ফেসবুক, টিকটক, লিঙ্কডইন, তারপরে DB360, তারপর আমরা যে অ্যাপগুলো দেখি, যে অ্যাপগুলোতে আমরা অ্যাড আছে, এটাও টাইপ অফ মার্কেটিং, এটা অন্য একটা প্ল্যাটফর্ম দিয়ে করা হয়, অনেক কিছু আছে। সো এই ফুল এই জিনিসটা খুব বৃহৎ, অ্যাকচুয়ালি খুব বিগ। তো এখন যে এনিওয়ান ক্যান ক্লেম দ্যাট হি ইজ এ ডিজিটাল মার্কেটার, নো ওয়ান ইজ স্টপিং হিম। তো যখন লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস চলতেছে, দেন আমি ফরেক্স মার্কেটে খুব ভালো একটা ধরা খাইলাম, বিকজ ফরেক্স মার্কেটে ধরাটা আসলে এটা তখন আমার জন্য হিউজ। লাইক আমি রিমেম্বার আমি এক বড় ভাইয়ের কাছ থেকে 3 লাখ টাকা 4 লাখ টাকা নিয়েছিলাম, আমার বাবার থেকে 3 লাখ টাকা নিয়েছিলাম, বাবার থেকে মোট 3 থেকে 8 লাখ টাকা নিয়েছিলাম, মোট 12 লাখ। তো আমার 7 লাখ টাকার মতোই ধরা গেছে। তখন আমি কোনো জব টপ ছিল না, ইট ওয়াজ হিউজ। আই মিন ব্যাক ইন 2019, কেবল স্টুডেন্ট লাইফ থেকে। Oh my god, I was thinking about destroying myself every single night just because of this loan. আমি প্রতিটা রাতেই চিন্তা করতাম, না আমি কি জবাব দেবো মানুষকে, মানে এই কথাগুলো আমি তোমাকে ফার্স্ট বলতেছি, বিকজ I struggle a lot, I can say. তো প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে থাকতাম। তো একটা টাইম তারপর ভাবলাম যে ঘুরে দাঁড়াতে হবে। আমি আসলে একটা কথা আছে না যে it's my personal opinion যে behind every successful man there is a woman, but I don't believe that. আমার পেছনে কেউ ছিল না, not a single woman, man, friend, no one. I mean, because you know me better, because আমাকে তো চিনোই, because কেউ আমাকে কখনো বলে নাই যে তুমি কিছু করতে পারবা জীবনে। এটা আসলে ইটস ট্রু। আমি পডকাস্টে অনেস্টলি কথা বলতেছি যে আমাকে এইটা বলার কারণটা কি, যে বলে যে তুমি কিছু করতে পারবা না, মানুষ কেন এটা মানে মানুষ তো সাধারণত, আমি তো অনেক ক্লায়েন্টের সাথে কাজ করি, ইভেন আমার ছোট ভাইদের দিয়ে আমি কাজ করাই, যে ছোট ভাইটা আমার কাজ করতে পারে না, আমি তাকেও কখনো ডিমোটিভেট করি না, আমি চেষ্টা করি যে হ্যাঁ হবে, তোমাকে দিয়ে হবে, তুমি চেষ্টা করো, আমি এই কথাটাই বলি। কিন্তু মানুষ তোমাকে কেন এই কথা বলতো যে তুমি পারবা না বা করতে পারবা না, এইটার কারণটা কি ছিল? আসলে আমি তো তোমাকে বলছি যে আমি এখন কারেন্টলি আমি স্টেইং ইন প্রাগ, আমি অনেক দেশের মানুষের সাথে মিশছি। আই এম নট বিং ডিসরেসপেক্টফুল, বাট আমার কাছে মনে হয় জাতিগত দিক থেকে আমাদের অনেক কিছু ইমপ্রুভমেন্ট করা দরকার। আমরা প্রপারলি কোনো কিছু বলার আগে ওটা আমরা থিঙ্ক করি না, আমরা কাউকে ডিমিন করতে মানে আমি একটা জিনিস রিয়েলাইজ করছি, ঢাকা শহরে বসবাস যদি কেউ করে বা থাকে, বা তার এমন কোনো দিন নাই যে সে কখনো মেন্টালি কারো কাছ থেকে হার্ট হয়নি বা কোনো বাজে কথা শুনে নেই, কটু কথা শুনে নেই। ইটস ভেরি কমন। আই ডোন্ট নো ওয়েদার ইউ উইল এগ্রি উইথ অর নট, বাট আমি এটা দেখছি যে আমরা মানুষকে ছোট করতে বা ডিমোটিভেটেড করতে একটু বেশি, এটা আসলে আমাদের একটা কালচারের মধ্যে হয়ে গেছে। এক্স্যাক্টলি আমাদের ইকোনমিক্যাল এন্ড আমাদের জাজমেন্ট করি মানুষের টাকা দিয়ে, আমরা উই প্রেফার টন্টিং পিপল রাদার দ্যান মোটিভেটিং হিম। এটা কিন্তু ট্রু। সো বলছে, সো এটা আমার জন্য আসলে বলতো যে কেউ কিছু করতে পারবে না। তো তারপর ট্রাই করলাম। তারপর আমি একটা প্রতিষ্ঠানে জব করছি, নাম এলামোর। তো ওই ভাইয়ের কথা আমার অবশ্যই মনে করবো যে রাকিবুল আজম ভাই। তো ওনার সাথে উনি আমাকে বুঝতে পারছে, উনি আমাকে একটু গাইডলাইন দিচ্ছে, মানে একটু সাহস দিচ্ছে যে পারবা। সো তারপর ওই জবটা আমার 2-3 মাস করার পর আমি কোনো সামহাও ছেড়ে দিলাম। তারপর এক জায়গায় জয়েন করলাম। তখন 21 ডিসেম্বর আই জাস্ট ওপেন অ্যাকাউন্ট ইন আপওয়ার্ক। তো আপওয়ার্কে আগের ওই ওডেক্স তো ওটা কম্বাইন হয়ে, ওডেক্স এন্ড ইলেন্স কম্বাইন্ড হয়ে ওটা আপওয়ার্ক হয়ে গেছে। পরে নতুন করে আবার অ্যাকাউন্ট করা হয়েছে, আগেরটা বাদ দিয়ে নতুন করে আবার নতুন স্টার্ট। তখন আমি দেখলাম যে একটা ফ্রেশ স্টার্ট, এক্স্যাক্টলি কমপ্লিটলি ফ্রেশ স্টার্ট। তো তারপর যখন আমি আপওয়ার্কে অ্যাকাউন্ট ওপেন করলাম, তখন তো এত কিছু বুঝতাম না। যখন আপওয়ার্কে যারা ভালো করছে তাদের সাথে আমি ফেসবুকে কানেক্টেড হলাম। তো তারা দেখতেছে দে বিন আর্নিং হিউজ, তারা খুব ভালো করতেছে, তারা খুব ভালো আর্ন করতেছে। তো আমি ওখানে গিয়ে কমেন্ট করতাম যে ভাই আপনি ভালো করতেছে। তো তারাই আমাকে একজন নক করে জাস্ট বলছে যে আমি তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি পারবা, তুমি একটু চেষ্টা করো, দেখো। তুমি আমাকে জাস্ট প্রোফাইলটা সাজিয়ে দিছে 5 মিনিটস, বলছে এইভাবে। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি জাস্ট কিপ ফরওয়ার্ড অ্যান্ড কিপ মুভিং। তো তারপর থেকে কাজ পাওয়া শুরু অ্যান্ড স্টার্টেড। আপওয়ার্কে এখন পর্যন্ত মানে মাসে সর্বোচ্চ আর্নিং কত ছিল? আর্নিং কি বলতে হবে? It sounds very cringe actually. I mean, I have seen so many podcast host. They asking about I mean TikToker সব জায়গায় জিজ্ঞেস করে যে কত আর্নিং করো, কত আর্নিং। ওইটা তো আসলে বলা যায় যে মানে ওদের ভিডিও থেকে বা তারা ই করে, কিন্তু তোমার এটা যেটা সেটা হচ্ছে কিন্তু একটু ভিন্ন রকম। এটা হচ্ছে একটা প্রফেশনাল লাইফ,
সে কেউ যদি এটাতে আসতে চায় সে একটা মোটিভেশন পাবে আই থিঙ্ক। একটা যে কাজ করলো, যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছে, যে আমি আপওয়ার্কে যদি আমার ড্রিম রাখি যে হ্যাঁ এত পরিমাণ আর্নিং পসিবল, আমি বলতেছি না তোমার কত এক্সাক্ট আর্নিং হচ্ছে সেটা আমার দরকার নেই জানার, জাস্ট একটা আইডিয়া যে যদি কেউ প্রপারলি কাজ করতে পারে ঠিক মতন তাহলে সর্বোচ্চ কত আর্ন করতে পারে এক মাসে। আমি কত সর্বোচ্চ আর্ন করছি না, কত আর্ন করতে পারবো, কত করছো সেটাও যদি তুমি একটা আকার বুঝাই দাও যে হ্যাঁ এত পর্যন্ত আমি 6 ডিজিট প্লাস, তো অবশ্যই হ্যাঁ ওইটা তো ছিলই। বাট আই রিমেম্বার আমি মাত্র 7 লাখ টাকা আর্ন করছিলাম এক মাসে, মানে এটা আমার হাইয়েস্ট, মাত্র 7 লাখ। মাত্র 7 লাখ? এটা মাত্র কেন? I think it's when I will hit 7 digits continuously, I think এটা একটা ভালো জিনিস হবে। 7 digits যদি হিট করতে পারি 10 লাখ 12 লাখ তাহলে এটা ভালো। বাট এটা এরকম না যে আমি এক্সাজারেট করে বলছি 7 লাখ টাকা, বাট এমনও হয়েছে যে আমার 2-3 মাস প্রজেক্ট ছিল না, বাট এক মাস আমার ভালো ছিল যে ওই মাসে আমি 7 লাখ টাকার মতো আর্ন। এটা ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে হবে, ইটস ভেরি কমন, এটা কমন ব্যাপার যে কন্টিনিউ সব সময় কাজ থাকবে না। সো এই গ্যাপটা আসলে কিভাবে ফিল আপ করা হয়? ওকে, এই গ্যাপটা হলো যে যখন আমার খুব প্রজেক্ট ভালো থাকে আমি কিছু টাকা সেভ রাখি যে মাসে প্রজেক্ট থাকবে না ওই মাসে চলার জন্য। আর আউটসাইড অফ আপওয়ার্ক আমার অনেক বাইরের ক্লায়েন্ট আছে, সো ওই ক্লায়েন্টদের কাছ থেকেও আমি রেগুলারলি কাজ করতেছি। আমি যেমন একটা ক্লায়েন্ট আছে আমি রেগুলারলি কাজ করতেছি আউটসাইড অফ আপওয়ার্ক, হি ইজ বিন অলসো পেইং মি লাইক 1300 পার মান্থ as a মানে পার্মানেন্ট জব, রিমোট পার্মানেন্ট। এক্স্যাক্টলি। এটা কয়টা করা হচ্ছে এরকম? এরকম দুইটা এখন কারেন্টলি, দুইটা সবই ফরেন। everyone, I don't work with Indians, Pakistani and Bangladeshi, sorry. কারণটা এটা কারণ কি বাংলাদেশীদের সাথে কাজ? The thing is that Upwork is very sensitive. এটা একটা খুবই সেনসিটিভ প্ল্যাটফর্ম। Indians, Pakistan, they are very আমি একটা কথা বলি যে যেটা হচ্ছে যে ইন্ডিয়ান পাকিস্তানের কথাই, যেটা পাকিস্তানের কথাটা বলতে পারতেছি না, বাট ইন্ডিয়ানরা তো বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে সুযোগ পাইলেই বার দেওয়ার ট্রাই করে। It's quite true. আমার ফাইবার অ্যাকাউন্ট সব জায়গায় কেন ওরা বাংলাদেশের সাথে? আমি উপমহাদেশের এই দক্ষিণ এশিয়ার কোনো ক্লায়েন্টের সাথে কাজ করি না। আমি যখনই দেখি যে এটা আমাকে অ্যাপ্লাই করলে আমি জাস্ট রিমুভ করে দিই, বিকজ তারা দে আর নট প্রফেশনাল এন্ড দে আর নট কাইন্ড। তারা মনে করে যে ওদের মেন্টালিটিও কি বাংলাদেশীদের মতই? ও মাই গড, নাকি আরো খারাপ? আসলে কি বলবো, আসলে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটা দেশের এই তিনটা রিজনের চিন্তা ভাবনা কোয়াইট সিমিলার। আমাদের মধ্যে সিমিলারিটি খুব আছে, সিমিলারিটি। তো আমি এই তিন ক্লায়েন্টকে অলওয়েজ অ্যাভয়েড করি, কারণ এটা আমার আপওয়ার্কের ক্যারিয়ার বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার খুব রিস্ক হয়ে যায় তাদের সাথে যদি কাজ করি। কারণ এনি টাইম দে ক্যান রিফান্ড, দে ক্যান আস্ক ফর মেনি থিং, দে ক্যান লিভ ব্যাড রিভিউস and they're not, I mean এখন পর্যন্ত কি ব্যাড রিভিউ পাওয়া হয়েছে? না, আমার এখন পর্যন্ত ব্যাড রিভিউ পাওয়া হয় নাই। লিটারালি একজনের 3.5 স্টার, ওটাই দ্যাট ইজ দ্য লিস্ট আই গট, বাট ওটাই সবচেয়ে লিস্ট, বাট আমি কখনো ব্যাড রিভিউ পাই নাই। তাহলে তো ওভারঅল বলা যায় যে মানে 5 স্টার অলওয়েজ পাওয়াই হচ্ছে এভরি টাইম। এখন পর্যন্ত কোন কোন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছিল? I have worked with UK, আমেরিকার সাথে রেগুলার কাজ করতেছি, এস্টোনিয়া, নেদারল্যান্ড, মানে পুরো পৃথিবী মোটামুটি কভার হয়ে গেছে অ্যাকচুয়ালি। রাশিয়ানদের সাথে কাজ করেছে? হ্যাঁ, রাশিয়ানদের সাথেও কাজ করা হয়েছে। রাশিয়ান তো আবার ব্যান হয়ে গেছে, বাট ইউক্রেন রিসেন্টলি, হ্যাঁ, বাট এর আগে ইউক্রেনের সাথে কাজ করা হয়েছে। ক্লায়েন্ট তো তুমি যেহেতু বললা যে তুমি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করছো, সো সেই ক্ষেত্রে মানে যারা নিউ কামার্স, এখানে যে ক্লায়েন্ট কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা কিভাবে আসলে হ্যান্ডেল করলে তারা বেটার একটা রেজাল্ট আউটপুট পাইতে পারে বলে তুমি মনে করো? আচ্ছা, এখন হয়েছে ক্লায়েন্ট, আই মিন প্রচুর পরিমাণে ফ্রিল্যান্সার, তো মানে গদবাঁধা যে নিয়মে হাই হ্যালো এগুলো বলে ক্লায়েন্টকে কনভিন্স করা খুব টাফ। এখানে এখন অনেক সাইকোলজিক্যালি থিঙ্ক করতে হয়, সাইকোলজি তাদের সাথে প্লে করতে হয়, ক্লায়েন্টের সাথে তাকে বুঝাইতে হয় যে দেখো তোমার এখানে স্কোপ আছে, এখানে কাজ করার করতে হবে। যেমন প্রপোজাল লেটার অনেক কিছু বুঝাইতে হয়, তারপরে যে কোন জিনিসটা অ্যাকচুয়ালি দরকার ওই জিনিসটা তাকে ফিগার আউট করতে, তার পারসেপশনে বুঝতে হয় যে হোয়াট ইজ বিন লুকিং ফর। সো এই জিনিসগুলো বুঝে ক্লায়েন্টকে যদি নক করা যায় তাহলে আই এম শিওর ক্লায়েন্ট পাওয়া যাবে, এটাতে অস্বাভাবিক কিছু না। ডিজিটাল মার্কেটিং এ যদি কেউ আসতে চায় মানে এই সেকশনে, তার জন্য রাইট নাও আসলে কোন কোন ফিল্ডগুলো বেশি বেটার হবে? যে ফ্রিল্যান্সিং এ যদি করতে চায়, তোমার যেহেতু জব লাইফ একেবারেই জিরো বলবো আমি, কারণ তুমি বেশি দিন জব করো না, আমিও জানি। সো এখানে আসলে যেটা হইতেছে তুমি ফুল টাইমই ফ্রিল্যান্সিং ই করে আসছো,
এবং রাইট নাও এখন ট্রেডিংও করতেছো। আমরা ট্রেডিং নিয়ে কথা বলবো, এটা নিয়ে অনেকে ইন্টারেস্টেড, আমি জানি এটা পেশাটা ইন্টারেস্টিং। তুমি বাংলাদেশিরা, আমি নিজেও বাস খাইছি, as far as I know forex is not legal here. হ্যাঁ, এটা নিয়ে আমি নিজেও বাস খাইছি। সো আমি এটা I wouldn't suggest anyone to do it. ওটা নিয়ে আমরা একটু পরে আসতেছি, এটা টপিকটা আমরা রাখবো। সো যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ইজ এ গুড প্রফেশন, আই থিংক এটা মানে ফিউচার আছে রাইট নাও। সো বাংলাদেশে তো ছাতার মতন তাবিজ বিক্রেতা, oh my god, প্রচুর তাবিজ বিক্রেতা, তারা হচ্ছে ফেসবুকের বুস্টিংটা শিখায়, মার্কেটিং শিখায়। সো তোমার সাজেশন কি থাকবে যে যারা আসলে এই সেকশনটা নিয়ে কাজ করতে চায় এবং এটা নিয়ে যারা ইন্টারেস্টেড তারা, এবং কোন কোন সাইটগুলো আছে যেটা থেকে বেটার আউটপুট তারা পাইতে পারে যে কাজ করলে, এবং যেটা পিছনে লাইগা থাকলে বেটার হবে, এবং কোন এজ থেকে? আমি কোশ্চেনটা অনেক বড় করে দিচ্ছি, একটু ভাঙিয়ে দিব। আচ্ছা, প্রথম থেকে বলো, তারপর আমি এখানে কয়েকটা ধাপে প্রশ্ন তুলবো। কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায়, আমি তাদের সাজেস্ট করব যে ডিজিটাল মার্কেটিং না আসতে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বলতে গেলে আমি প্রথমে বলবো যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে হলে এখন স্কিলটা চেঞ্জ করা উচিত। ডিজিটাল মার্কেটিং, এসইও, এই জিনিসগুলো অমিনেন্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে, একটু টাফ হয়ে যাচ্ছে এখন। যারা বেস্ট অফ দ্য বেস্ট আর গেটিং হায়ার্ড, বাট যদি কেউ নতুনভাবে ফ্রিল্যান্সিং করতে চায়, আমি তাকে বলবো যে আরও অনেক স্কিল আছে, যেমন এআই নিয়ে কাজ করতে পারে, এথিক্যাল হ্যাকিং, তারপর অটোমেশনস, এগুলো খুবই ডিমান্ডেবল। এগুলোই খুব, আমি ইভেন মাইসেলফ I've been learning those things because আমি যেটা প্রিডিক্ট করছি যে আগামী 1-2 বছরের মধ্যে ডিজিটাল মার্কেটিং অনেক কিছু চেঞ্জ আসবে। আর যেমন গ্রাফিক ডিজাইনার, যেমন আগে একটা লোগো রিমুভ করার জন্য হায়ার করতো, কারণ ইটস জাস্ট অ্যাবাউট ক্লিক, লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভ এর জন্য আগে আলাদা, এটার জন্য ফাইবারে দেখা গেছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে অনেকে হাজার টাকা ইনকাম করছে। এখন ইটস জাস্ট অ্যাবাউট ক্লিক। সো এইভাবে জিনিসগুলো অটোমেশন হচ্ছে। যেমন কন্টেন্ট রাইটার যারা ছিল, তো তাদের তো এখন জাস্ট লাইফের মানে সোজা কথা হচ্ছে আগে এআই তে এখন পারদর্শী হইতে হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এই কাজই যাক, তাকে এআই সম্পর্কে স্মার্ট হতে হবে, নলেজ রাখতে হবে এবং এআই নিয়ে আগাইতে হবে, দেন হচ্ছে সে। সো বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং এ শিখে আসলে এখন রাইট নাও টাফ মানে ফিল্ডে ই করে, কিন্তু যদি প্রপার ওয়েতে কেউ যদি শিখতে চায় সেক্ষেত্রে হয়তো বা একটা বেটার আউটপুট। হ্যাঁ, এখনো অপরচুনিটি আছে, বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেমন ওরা রুলস রেগুলেশন খুব চেঞ্জ করছে। আগে যেমন ভেরিফাইড করতে, আমি অনেক সময় অ্যাকাউন্টও নাকি ওপেন নিচ্ছে না বাংলাদেশ থেকে। মার্কেট প্লেস তো অনেকগুলো আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, এছাড়া কি আর কোনো বেটার মার্কেট? হ্যাঁ, লিংকডইন আছে। লিংকডইন তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য। হ্যাঁ, অফ কোর্স লিংকডইনও ক্লায়েন্ট হ্যান্ড করা যায়। তুমি কি এখন লিংকডইন থেকে ক্লায়েন্ট? হ্যাঁ, আমি একটা ক্লায়েন্ট পাইছিলাম লিংকডইনে, বাট আমি ওভাবে ট্রাই করিনি, বাট আমি কনফিডেন্ট যে লিংকডইনে কাজ করলে আমি পাবো। হ্যাঁ, প্রচুর পরিমাণে মানে দেখি আমি, আসলে এগুলো স্ক্যাম কিনা বলতে পারি না। অনেকেই বলতেছে লিংকডইনে ক্লায়েন্ট হান্টিং এর জন্য এই কোর্স সেই কোর্স, আসলে এই কোর্স আসলে আমাদের দেশে শিক্ষার জন্য আসলে বেটার অপশন মনে হয়, আমি মনে করি ইউটিউব। তোমার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় ইউডেমিটা দেখা ভালো, কারণ বাংলাদেশে অ্যাকচুয়ালি আমি তোমার ফ্রেন্ডলি বলি যে আমার যে প্রোফাইল, আই এম নিয়ার অ্যাবাউট 50K আই হ্যাভ আর্নড ফ্রম আপওয়ার্ক। আমি যদি চাই এটা দিয়ে এটাকে ফ্রন্ট ফেসে রেখে আমি কিন্তু কোর্স বিক্রি করতে পারি। কোর্স বিক্রি করলে আই এম শিওর আই উড আর্ন সো মাচ অফ মানি। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যা আর্ন করছে তার চেয়ে অনেক বেশি আর্ন করতে পারবো, বাট আমি আসলে নিজের এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা করতে চাচ্ছি না, আমার ভালো লাগে না। আমি এই জিনিসটা জানি যে বাংলাদেশে যারা টপ রেটেড তারা আসলে কেউই কোর্স করায় না, তাদের সেই টাইমটা নাই। যারা কোর্স করায় ম্যাক্সিমামই হচ্ছে কিছুদিন আর্ন করে, একটু টুকটাক আর্ন করছে, একটা প্রোফাইল বিল্ড আপ করে, এখন সে কি করবে, কাজ পাচ্ছে না, দেন সে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করব? হাউ কাম ভাই? এইটা আসলে মানে যারা বুঝাস তারা কিন্তু আসলে বুঝবে। মানে মোবাইল দিয়ে আমি দেখছিলাম যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে, মোবাইল দিয়ে এইটা মানে জাস্ট ইমাজিন লাইক 100 পিপল 2000 টাকা বিডিটি, এন্ড কত টাকা হয় এটা গুণ করলে 2 লাখ টাকা একটা করছে মানুষ কিনতেছে। হ্যাঁ, তো ওটা এরকম পাঁচটা ব্যাচ করলে 10 লাখ টাকা, যেটা আমার আর্ন করতে 2-3 মাস লাগতেছে। তারা এই কোর্সগুলো একদিন 2 দিনের মধ্যে মানে টাকাটা পাওয়ার পরে 2-3 দিনের মধ্যে সেই কোর্স ক্লোজ করে দিচ্ছে। রিয়েলি? তো মেবি এটা তো খুবই হার্শ হচ্ছে না? হ্যাঁ। সো সেটা আসলে মানে এখান থেকে মানুষ কিভাবে বুঝবে যে কোনটা আসলে বেসিক বেটার কোর্স? তোমার কাছে এরকম কোনো সাজেশন? আমার কাছে মনে হয় কি ইচ্ছা শক্তিটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ আমি তো কোনো কোর্স করি নাই, আমি তো থেকে শিখছি। আমাদের জাস্ট কিছু আপওয়ার্কের এগুলো আসলে আমাদের সমস্যা হয়েছে কি, আমাদের এত পরিমাণ সোর্স অ্যাভেলেবল, কন্টেন্ট সোর্স অ্যাভেলেবল, যে আমরা এখন চেষ্টা করতে চাই না শেখার জন্য। আমাদের সোর্স বেশি হয়ে গেছে। আমি যখন 2001-এ যেমন সোর্স ছিল না, আমি খুঁজে বের হইতে, ততটা ছিল না, ছিল অবশ্যই, বাট এখন যতটা অ্যাভেলেবল মানুষ একটু চেষ্টা করলেই পারে, বাট ওই চেষ্টাটা নাই অ্যাকচুয়ালি। সেখানে আসলে মানে মানুষ সহজে সবকিছু, এক্স্যাক্টলি, মানুষ আসলে সহজে সবকিছু চায়। এই সহজে চাইতে গিয়ে কিন্তু আসলে ডুবে যায় বেসিক্যালি যেটা হয়। তো তুমি যেটা বললা যে ফ্রিল্যান্সিং, তাহলে তুমি আর কি যে যারা নতুন আসলে শিখতে আগ্রহী, বলা যে এআই
3-4টা ফিল্ডের কথা তুমি বলে দিলা অলরেডি। আমি ওয়েব ডেভেলপমেন্টও শিখতে পারে, পাইথন, তারপর আর কিছু ওভারঅল যে বিষয় হচ্ছে যেটা হচ্ছে যে আমি ভাই অ্যাজ এ ডিজাইনার, আমি ডিজাইনিং নিয়ে কাজ করি, আমিও কিন্তু সাজেস্ট করি যে ডিজাইনিং এ কেউ আসার দরকার নেই। এক্স্যাক্টলি, ইউ ক্যান সে, ইউ ক্যান অলসো অফ কোর্স তোমার সেকশন থেকে you tell me why people shouldn't be a graphic designer, এটা what do you think about this? Because of the AI. এক্স্যাক্টলি, যে কাজ করতে এখন এআই তে অনেক কিছু করা পসিবল রাইট নাও। মিড জার্নি আর বড় বড় যেগুলো আছে এআই দিয়ে যদি তুমি চালু হইতে পারো, এআই দিয়ে অনেক কিছু করা সম্ভব। আমি কিন্তু আমার কাজ এখন অনেক কিছু এআই দিয়ে করি, হ্যাঁ, কারণ আমি এর সাথে এখন কোলাবোরেশন করে ফেলতেছি। সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে জিনিসটা এখন এরকম হয়ে গেছে। অনেক জিনিস অনেক ইজি, যেমন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা এখন আও হয়ে যাচ্ছে, আস্ক ইঞ্জিন অপটিমাইজেশন, এই জিনিসগুলো চেঞ্জেস আসতেছে। যেমন আগে আমি তোমাকে রিসেন্ট একটা জরিপ বলি, এখন পিপল আর প্রেফারিং টু ইউজ ভয়েস কমান্ড রাদার দেন সার্চিং। এখন কিন্তু আমরা গুগলে গিয়ে ভয়েস কমান্ড দিচ্ছি, বুঝতে পারছো? সো এখানে মেকানিজম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে কিন্তু সার্চ করতাম, তো এইভাবে অনেক কিছু চেঞ্জ হবে। এমন একটা সার্টেন টাইম আসবে, যেমন এখন অনেক চেঞ্জেস আসতেছে, মানে হাউ ক্যান আই সে, এটা করতে গেলে পডকাস্ট অনেক বড় হয়ে যাবে। বাট আমি যেটা মনে করি যে এখন যদি কোর্স কোনো কিছু অ্যাডভান্স কিছু শেখা উচিত, অ্যাডভান্স কোনো কিছু শেখা উচিত। দ্যাটস ওয়াই, মানে তাহলে হয়তোবা সামনে লটস অফ ওয়ার্ক। আমি বললাম এথিক্যাল হ্যাকিং, এটার এথিক্যাল হ্যাকিং এই জিনিসটা আসলে এইজের কোন সময় থেকে উচিত যে করতে গেলে ব্যাপারে বেশি। আমি আউট প্রেফার, কারণ দেখা গেছে যে অনেকে জব পায় না তখন এটা করে, কিন্তু আমার মনে হয় এটা ব্যাকআপ রেখে ফ্রিল্যান্সিং এ যাওয়া উচিত। তোমার কাছে কি মনে হয়? ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা হয়েছে কি বুঝছো, এটা আসলে খুবই আনস্টেবল একটা ক্যারিয়ার। কারণ আমার আপার প্রোফাইল যদি ব্যান হয়ে যায়, আই এম ডান। I'm just gonna এরকম কখনো হয়েছিল? Oh my god, it happened like 15 days ago. একটা আপওয়ার্ক একটা গ্লিচ ছিল, বুঝছো? তো গ্লিচ হয়েছে কি, আমি দেখতেছি মাই আপওয়ার্ক ওই মোমেন্টের আমি তখনই আমি প্ল্যান করে ফেলছি যে আমি কস্ট কাট করে ফেলছি, যে আমি কিভাবে খরচ কমাবো, কিভাবে খরচগুলো এখন থেকে খরচ কমাই দেবো, এইভাবে চলবো। আমি কস্ট মিনিমাইজেশনের প্ল্যান করে রাখছি যে আগামী 1 বছর কিভাবে, আমার কিছু সেভিংস আছে। তো আমি তো ভাবছি যে ও গড শেষ। তো আমি শক্ত ছিলাম যে না, আই হ্যাভ ডান এনাফ, ইটস গুড। পরে দেখলাম যে আধা ঘন্টা পরে প্রোফাইল ঠিক হয়ে গেল। পরে ওদের সাপোর্টে গিয়ে দেখলাম যে এটা একটা গ্লিচ ছিল, সবারই আপার প্রোফাইল সাসপেন্ডেড লেখা হয়েছিল। তো এই প্রফেশনটা এটা কিন্তু আনস্টেবল একটা প্রফেশন, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে আসলে ব্যাকআপ রাখা উচিত, ব্যাকআপ রাখা, স্কিলটা ভালো রাখা, বাইরের ক্লায়েন্ট হ্যান্ড করা বা বাইরের কোনো কোম্পানির সাথে কথা বলা। আমি লিঙ্কডইনে অনেক বড় বড় ক্লায়েন্ট তারা বাইরে থেকে হায়ার করে, তোমার পোর্টফোলিও থাকলে, সো তুমি যদি পোর্টফোলিওটা ক্রিয়েট করতে পারো, করে হায়ার করতে পারো, দেন অফ স্টেবিলিটি। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের দেশে অ্যাভারেজ আর্নিং মান্থলি কত? 30,000, মানে ইয়ারলি উই আর মেকিং রাফলি অ্যাবাউট $3,000। ওটা এক মাসেই করা পসিবল আপওয়ার্ক বাইরে থেকে? হ্যাঁ পসিবল। এটা আমরা ইয়ারলি আর্ন করতেছি, সেটা আপওয়ার্কে যদি প্রপার ভাবে টাইম দিয়ে কাজ করে সে মান্থলি আর্ন করতে পারে। নাও মেক শিওর ইউ কিপ ইওর সেভিংসটা রাখো, যাতে 3-4 বছর বা ইউ ডু এ প্রপার্টি অর স্টাফ লাইক দ্যাট, সো দ্যাট তুমি ব্যাকআপ দিয়ে বাকি লাইফে জীবন চলতে পারো। এন্ড এই প্রোফাইল দিয়ে অফকোর্স এই প্রফেশনে তো অনেক এজেন্সি আছে বাংলাদেশে, ভালো ভালো এজেন্সি আছে। ওই এজেন্সিগুলো তো তুমি নক করতে পারো তোমার স্কিল থাকলে। সো যদি ডিডন্ট ওয়ার্ক আউট, যদি আপার প্রোফাইল বা ফ্রিল্যান্সিং ফাইবার ওয়ার্কআউট না করে, মানে স্টুডেন্ট লাইফ থেকে আসলে উচিত এটা নিয়ে। অফ কোর্স আমি তো বিলিভ করি যে যদি বাংলাদেশের ছেলে মেয়ে তো আসলে বিসিএস এর পিছনে দৌড়াদৌড়ি করে। Oh, don't say it. It's like I have also tried 37-38 আমি প্রিলি পাস করেছিলাম, রিটেন পাস করতে পারিনি, মানে আমি সাকসেসফুল ফেলিয়ার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো বিসিএস ক্যাডার ইজ গুড অফ কোর্স, বাট আমার কি মনে হয় জানো, যে আমি যতগুলো দেশ ঘুরলাম, অনেকের সাথে মিশছি, আমি অনেককে জিজ্ঞেস করছি যে তুমি জীবনে কি হইতে চাও, নট এ সিঙ্গেল পারসন আমাকে বলছে যে আমি গভর্নমেন্ট জব করতে চাই, বাংলাদেশি বাদে। বাংলাদেশি বাদে। আমি চেক রিপাবলিক আমি অনেক একটা বছর কাটাইছি, আমি আবার যাবো। তো আমি অনেকের সাথে মিশছি, কথা বলছি, এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, স্লোভানিয়া, ফ্রম মেনি পিপল হোয়াট জাস্ট দে সে আমি বিজনেস করতে চাই, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিউর, আমি বিজনেস করতে চাই। একজন সিঙ্গেল মানুষও বললো না যে তারা গভর্নমেন্ট চাকরি করতে চায়। এন্ড এখানে এটার আসলে একটা ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। বাঙালিরা তো আসলে গভর্নমেন্ট জব বলতে যে সুযোগ সুবিধাটা বোঝে, যে টাকা ইনকাম করা যাবে, কিন্তু বেসিক স্কিলটা তো আসলে সেরকম না। অনেকের স্যালারি হিমশিম খাইতে হয়। আমি বলবো না, তা বলবো না, বেসিক স্যালারি যতটাই হোক, স্কিলও অবশ্যই আছে। স্যালারি স্ট্রাকচার আমার কাছে মনে হয়, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন, তারা দে গেট সাম এক্সট্রা প্রিভিলেজ which I don't want to mention. বাংলাদেশের মানুষ তো ক্ষমতাকে পছন্দ করে, সো তারা এই জন্যই গভর্নমেন্ট জব চায়। গভর্নমেন্ট জব মানেই মনে করে আমি ক্ষমতা, পাওয়ার এক্সারসাইজ করা। যেমন ধরো যে হইতে পারে যে আমি এসপি হব, পুলিশের সুপার বা পুলিশের হব, আমার একটা ক্ষমতা থাকবে, মানুষ আমাকে রেসপেক্ট করবে, কথা বলবে, আমার সাথে ভয়ে কথা বলবে। এই জিনিসটা আমি শুধু বাংলাদেশেই দেখছি, এবং ইন্ডিয়াতে আমি গেছি। তো এই ক্ষমতা এক্সারসাইজ করাটা, যেমন মানুষ পুলিশকে ভয় পাওয়া, এই জিনিসগুলো বাংলাদেশেই আছে। ইভেন তুমি আমাকে বলি, ইভেন আমি
যখন ইউরোপের চেক রিপাবলিকে ছিলাম, আমি পুলিশকে অফেন্ড করছি, পুলিশ অফেন্ড না, তাকে কনফ্রন্ট করছি, কথা বলছি যে এটা কি করতেছেন, এভাবে হইতে পারে না, দে আর সো কাইন্ড স্যার, ইফ দেয়ার ইজ বিন মিস্টেক, স্টাফ লাইক দ্যাট। মানে যে ক্ষমতার এক্সেসেস অফ পাওয়ার, এই জিনিসটা বাংলাদেশে যে পরিমাণ হয়, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা সাবকন্টিনেন্টে, আই ডোন্ট থিঙ্ক পৃথিবীর কোথাও এমন হয়, নট ইভেন ইন ইউএসএ। মানে এভরিওয়ান ইজ ইকুয়াল ইন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সো ও যখন এই সিচুয়েশনটা এরকম হবে, তখন তো কেউ লিটারেলি গভর্নমেন্ট জব এগুলোর পিছনে দৌড়াবে না। এখন ওভারঅল যদি আমি দুইটা কথাই বলি, যে জব বলি বা ফ্রিল্যান্সিং বলি বা যেই বলি না কেন, দিন শেষে ফ্যাক্টর কিন্তু আসলে টাকা, ইনকাম। তো সেখানে কি টাকা কি আসলে সুখ প্রপার দেয় মানুষকে, কি মনে হয়? কারণ তুমি তো এখন পর্যন্ত যেটা বলা যে মাসে তুমি 7 লাখ টাকা আর্ন করছো, আমি আমার জব লাইফে টোটাল এখন পর্যন্ত 7 লাখ টাকা আর্ন করতে পারিনি। হ্যাঁ, কারণ আমি ছোটখাটো জব করি। হ্যাঁ, তো এখানে যেটা বললাম যে সেটা হচ্ছে যে তুমি এক মাসে 7 লাখ টাকা আর্ন করছো, দ্যাট মিন্স তুমি আসলে একটু কারেকশন, আমি এক মাসে হাইয়েস্ট 9 লাখ টাকা আর্ন করছি। ওইটা আমরা এটা হচ্ছে মানে ফরেক্স থেকে সব মিলে আর কি কম্বাইন্ডলি। যেটা আমি আপওয়ার্কেটটা জানতে চাইছি, সেটা আপওয়ার্কেটটাতেই আমরা থাকি। ফরেক্স এর বিষয়টা আমরা অল্প একটু কথা বলবো এটা নিয়ে, কারণ এটা মানুষের বেশ ইন্টারেস্টেড একটা জিনিস, কারণ অনেকে। তো তোমার কাছে কি মনে হয় যে মানুষ দিন শেষে কি টাকা কি প্রপার লাইফে মানুষের সুখটা কি দিতে পারে? আচ্ছা, এটার উত্তর আমি একটু এক্সপ্লেইন করে দেবো। যদি টাকা দিয়ে সুখ কিনা নাই যেত, তাহলে মানুষ টাকার পিছনে কেন দৌড়াইতেছে? ফার্স্ট পয়েন্ট, এটা যদি না হতো, আমরা তো সবাই দৌড়াইতাম গরিব হওয়ার জন্য, যে আমরা গরিব হই টাকা দিয়ে। আর আরেকটা জিনিস আমি রিয়েলাইজেশনে আসছে, আমি তোমাকে বলি, তুমি আমার লাইফে অনেক কিছুই দেখছো, অনেকভাবে আপস এন্ড ডাউনস, ইউ নো এভরিথিং, লাইক ইউ আর মাই ফ্রেন্ড। সো আমি 15,000 টাকা দিয়েও আমি লাইফ কাটাইছি, ইভেন আমি 1.5 লক্ষ টাকা দিয়েও আমি চলছি, আমি 3 লাখ 5 লাখ টাকাও লাইফ দেখছি। আমার কাছে মনে হয় টাকা দিয়ে যে সুখ কিনা যায় না, এই কথাগুলো মোস্টলি তারাই বলে যারা টাকা দেখতে পারে না, আর্ন করতে পারে না। বুঝতে পারছো? ইটস ট্রু যে টাকা দিয়ে আসলে সুখ কেনা পসিবল। ইট ভ্যারিজ, বাট পার্সোনালি আমি, আচ্ছা দেখো, আমার এখানে কোশ্চেন হচ্ছে টাকা দিয়ে সুখ না হলে লাক্সারি কেনা পসিবল। সো লাক্সারিটাই মানুষ আসলে ড্রিমই দেখে, লাক্সারি লাইফে। সো লাক্সারি লাইফ করতে গেলে তো টাকা লাগবে। এই জিনিসটা আসলে খুব ব্রড একটা আলোচনা। ধরো মানে টাকার বিষয়, টাকা এটা আসলে থ্যাঙ্কস ব্রড, এটা নিয়ে আমার অনেকের সাথে ক্ল্যাশ হয়। দেখো, তুমি বলবা যে টাকা দিয়ে সুখ কিনা সম্ভব না, তাহলে তো ভাই তুই গরিব হওয়ার চেষ্টা কর। ফার্স্ট পোর্শন এটা, ফার্স্ট লজিক, গরিব হওয়ার চেষ্টা কর। আর তুমি বলো, অনেকে বলে যে ধনীরা সুখে নাই, এটা নাই। আমি কয়টা ধনী অসুখী আছে, মানে কতজন? তুমি যদি প্যারামিটার দেখো, হ্যাপিনেস ইন্ডেক্স দেখো, যারা ফিনান্সিয়ালি সলভেন্ট তারা কিন্তু কম্পারেটিভলি গরিবদের থেকে অনেক বেশি সুখী আছে। ক্রাইসিস তো আমি তোমাকে বলি, সুখ জিনিসটা এমন, মানুষের লাইফটা হচ্ছে, ধরো কি, তোমার যে সমুদ্রে ঢেউ বেশি, সেই সমুদ্রতে কিন্তু নাবিক আরো জাহাজ পরিচালনা করতে চালায়, তারও বেশি মজা পায়। বুঝতে পারছো? তো আমি আমার লাইফে বিগত 1.5 2 years, আই গেস তুমি আমার ক্লোজলি মনিটর করছো। তো আমার লাইফ এতটাই কমফোর্ট হয়েছিল, আমি একটা টাইম বিরক্ত হয়ে গেছি যে আমি কি করবো, বিষয়টা বুঝতে পারছো? তখন কিন্তু আমার মনে হচ্ছে যে না, টাকা দিয়ে সুখ কেনা সম্ভব না, আনহ্যাপি ব্লা ব্লা ব্লা, বাট এটা তো সাময়িক। কিন্তু আমি তখন বাংলাদেশে আসলে আমার মনে হয় যে না, ও মাই গড, আই ডোন্ট সে, আই মিন ইটস কোয়াইট, এইটা ট্রু আর কি। বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসটা ট্রু যে টাকা দিয়ে বাংলাদেশে সুখ কেনা পসিবল। আই মিন নট অনলি বাংলাদেশ, আই মিন ইন এভরিওয়্যার দ্য কান্ট্রি। তুমি যদি বলো পৃথিবীর সব দেশে আমি দেখছি টাকার একটা অন্যরকম অরা আছে, একটা মজাই অন্যরকম, বুঝছো? তুমি ধরো লাইক এখন সামার চলছে, তুমি স্পেনে বিচে যাও, বিচে গিয়ে ঘুরো, রিল্যাক্স করো, দেখবে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, রেদার দেন বাংলাদেশের যে টিএসসি তে চা খেলাম, যে বললো এটা সুখ। মানে ডিফারেন্ট আছে আসলে। সুখের ডেফিনেশনটা খুব ব্রড, বাট তোমার যদি ক্লোজ করতে হয়, বটম লাইন যদি আমাকে আস্ক করো টাকা দিয়ে সুখ কিনা সম্ভব, আই উড সে ইয়া, ইটস পসিবল। অ্যান্ড টাকার মাত্রাটা ডিপেন্ড করে। আমি যদি মান্থলি ধরো $20,000 আর্ন করি, আমার হ্যাপিনেসটা আরো হবে। কয়দিন পর আমি একটা ল্যাম্বোর্গিনি কিনবো, এইদিক ওদিক ঘুরে বেড়াবো, প্রাইভেট জেটে ঘুরবো, তখনটা হ্যাপিনেস, কমফোর্ট আসবে, আমার ফ্যামিলি হ্যাপি থাকবে, এভরিওয়ান ইজ হ্যাপি। অফকোর্স আই বিলিভ মানি ক্যান বাই হ্যাপিনেস, ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ফরেক্স নিয়ে অনেকবার আমরা কথা বলছি, তুমি ট্রেডারও একজন, সেটা তুমি বললা, ইনভেস্টর মোর অফ লাইক ইনভেস্টর। তুমি প্রথম লসটা ট্রেডিংই হয়েছে তোমার, সেটাও তুমি বলছো। সো রাইট নাও তুমি ট্রেডিং থেকে কেমন, কি অবস্থাতে তুমি আসছো? আর এবং বাংলাদেশে তো ট্রেডিংটা আসলে লিগ্যাল না এখন, কারণ যেহেতু আই ডোন্ট লিভ বাংলাদেশ, আই লিভ ইন চেক রিপাবলিক, সো আমার কোনো লিগ্যাল ইস্যুস নাই। না, ইলিগ্যাল ইস্যুস নাই বলতে এটা তো বাংলাদেশে অনেকে করতেছে এখন। হ্যাঁ, এটা অনেকেই করতেছে, এটা বাংলাদেশে আসলে লিগ্যাল করে দেওয়া উচিত, আই থিংক। মেবি আমার মতে অফ কোর্স করে দেওয়া উচিত, বাট আসলে হচ্ছে আমরা জাতি হিসাবে আমাদের সমস্যা আছে, বুঝছো? ধরো এটা যদি লিগ্যাল করে দেয়, দেখা যাবে যে কিডনি বিক্রি করে ফরেক্স করতেছে, চুরি বাটপারি করে ফরেক্স করতেছে। সো গভর্নমেন্ট ইজ অলসো টেকিং রাইট স্টেপস। ইটস গুড, তাই না? ভালো একটা পয়েন্ট।
তো এখানে আমি মনে করি যে না করবার ইন্টারন্যাশনাল যদি বলো আমি প্রপ ফার্ম ওদের সাথে কাজ করতেছি, সো আমি ওখানে কাজ করতে চাই, তারা একটা আমাকে ইনভেস্টমেন্ট দিচ্ছে, সো আমি ওখানে কাজ করতেছি, সো লিগালি আই হ্যাভ বিন ডুইং লিগ্যাল ওয়ার্ক, সো নাথিং। এটা তো একটা ওয়ান কাইন্ড অফ শেয়ার মার্কেট। হ্যাঁ, এটা কারেন্সি মার্কেট, কারেন্সি মার্কেট। I mean you can't think about financial solvency if you are not into stock or in forex market. তুমি যদি financial solvency চাও then you have to invest, তোমাকে স্টক মার্কেট বা ফরেক্স মার্কেট বা শেয়ার মার্কেটে থাকতে হবে। ইটস মাই পার্সোনাল অপিনিয়ন। কিন্তু এখানে আসলে যেটা আমি তোমাকে দেখি, তোমার সাথে মাঝে মধ্যে আমি বের হইতে যাই, হ্যাঁ তখন তো হচ্ছে তোমার এটার প্রতি মানে ওইখান থেকে তুমি বের হতে পারো। এই যে আধা ঘন্টা হইছে আমি এখন পর্যন্ত মার্কেট দেখতে পারতেছি, এটা তোমার মধ্যে একটা টেন্স কাজ করতেছে। ইটস অলসো এক্সাইটস মি, আমার ভালো লাগে এটা টাইমটা ভালো যায়, এটা অলসো একটা রিজন। সো আমরা অনেকক্ষণ কথা বললাম, অনেক বিষয়ে কথা বললাম, সো আমরা এন্ডিং এ আসা উচিত আই থিংক, কথা হচ্ছে যে আমরা একটা লং টাইম আলোচনা করছি, হয়তো এখান থেকে টাইম কিভাবে চলে গেছে বুঝলাম না। হ্যাঁ, এখানে হয়তো মানুষকে আমরা প্রপার ইনফরমেশন যেটা দিতে চাইছি সেটা আমরা দিতে পারছি, আই হোপ সো। সো আমার এই পডকাস্টে আসলে বেসিক্যালি ইচ্ছা ছিল যে এমন মানুষদেরকে আনার যারা আসলে লাইমলাইটে কম আসে, কিন্তু তাদের মধ্যে অনেক স্কিল আছে এবং তারা সেইটা মার্কেটে ইউজ করে, এবং সেই স্কিলটা যদি অন্য কারোর মধ্যে আসে হয়তোবা সে সেটাতে ইন্সপায়ার্ড হইতেও পারে। সো এই উদ্দেশ্যে আমার এই পডকাস্টটা শুরু করা। সো আশা করব আপনারা আমার সাথেই থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো টিল দেন, নেক্সট এপিসোড পর্যন্ত সাথে থাকুন।